আমি আসবো ডক্টর অরিজিৎ মজুমদারের কাছে। ডক্টর মজুমদার, বারবার করে আমি অনেকগুলো ঝড়ের কথা বলতে বলতে আসছিলাম। এর আগে একাধিক সময় এক এক ঝড় এক এক ক্ষত তৈরি করে দিয়ে গেছে বাংলার বুকে, যেগুলো সত্যি আমাদের স্মৃতি থেকেও যায়নি এখনো পর্যন্ত। এবং শুধু তাই নয়, একই সঙ্গে ভৌগোলিকভাবেও বেশ কিছু পরিবর্তন যেন কোথাও পার্মানেন্ট হয়ে গিয়েছে, যদি আমরা উপকূলবর্তী অঞ্চলের দিকে নজর রাখি। আমার সোজাসুজি প্রশ্ন, যেটা মানুষ এই মুহূর্তে জানতে চাইছেন, সেটা হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল কতখানি ভয়ঙ্কর হতে পারে, কতটা ধ্বংসাত্মক হতে পারে, মানুষ এই মুহূর্তে জানতে চাইছেন। কি বলবেন, কতটা শক্তিশালী হয়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল? দেখুন, যতদূর যা দেখছি, রেমালে মানে আই অফ দ্য সাইক্লোন যদি আমরা বলি, যেটাকে আমরা টেকনিক্যালি বলে থাকি আই অফ দ্য সাইক্লোন, যেখানে লো প্রেশার বা ডিপ্রেশনটা ফর্ম করেছে, তো সেটা যখন ল্যান্ডে টাচ করবে, সেটা টাচ করতে এখনও ঘন্টা চারেক হয়তো দেরি আছে, যেটাকে আমরা বলে থাকি ল্যান্ডফল। কিন্তু এটাও ঘটনা যে আই অফ দ্য সাইক্লোনটাতে তো একটা লো প্রেশার থাকে, তো এবং সেই সময় ওই জায়গাটা শান্ত একটা পরিবেশ থাকে আর কি। কিন্তু তার চারিদিকটা ঘিরে যে অবস্থানটা থাকে আর কি, বঙ্গোপসাগরের একদম উত্তর দিক থেকে মুভ করতে করতে ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং বাংলাদেশের কোস্টে এখন ঢুকছে, তো ওটা কিন্তু অলরেডি ঢুকতে শুরু করে দিয়েছে। এবং আমি আমার পরিচিত কিছু সুন্দরবনের মানুষদের সঙ্গে ফোনে কথা বলছিলাম স্টুডিওতে আসার সময়, এবং সেখানে আমি শুনতেও পেলাম যে সকাল থেকে বৃষ্টিপাত ভালোই হচ্ছে এবং হাওয়ার তীব্রতা বাড়ছে যত সময় যাচ্ছে। আমি লাস্ট 7:10 6:50 এরকম সময় কথা বলছিলাম, হাওয়ার তীব্রতা প্রচুর বেড়েছে এবং জল ঢুকতে তো শুরু করে। মানে সুন্দরবনের একটা বেসিক প্রবলেম হচ্ছে গিয়ে, সুন্দরবনে তো প্রচুর রিং বাঁধ দেওয়া থাকে এবং সেখান থেকে বাই চান্স জলটা যদি একবার ঢুকে যায়, সেটা বেরোনো খুব মুশকিল। তাই জন্যে এটা ফ্যাক্টর, যদিও এখন ভোট চলছে, মানুষজন খুব ব্যস্ত আছেন চারিদিকে, কিন্তু গ্রামের মানুষরাই নিজেরা নেবেই কিন্তু বাঁধটাকে সারানোর চেষ্টা করছেন। এটা কিন্তু অনেক জায়গা থেকেই, আমার যা পরিচিতি আছে সেখান থেকে জানতে পারছি আর কি, তারা নিজেরাই ওই বাঁধটাকে কিন্তু সারানোর চেষ্টা করছে। কারণ এই রেমাল যদি হিট করে, তার উইন্ড স্পিড প্লাস যা রেনফল হবে আর কি, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম আছে এটা, তো সেই ক্ষেত্রে তো তার এফেক্ট সুন্দরবনের ক্ষেত্রে অ্যাটলিস্ট নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা খুবই এফেক্টিভ হতে চলেছে। তার প্রভাব পড়বে হুগলি, হাওড়া, কলকাতাতে, কিন্তু সেটা তুলনামূলকভাবে কম। বেশ, প্রভাব নিয়ে কথা বলছিলেন ডক্টর মজুমদার। আমি পাশাপাশি আসবো, আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস এবং সুমেন্দ্র মোহন ঘোষ। খুব সংক্ষেপে এবং ওদের কাছেও আসবো, যে এই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পার্থবাবু, আমি আপনার কাছে শুরুতেই আসি। যে জিনিস নিয়ে আমি শুরু করেছিলাম, যে ঝড় আসে ঝড় যায়, কিন্তু সাধারণ মানুষের পরিস্থিতি যে তিমিরে থাকে সে তিমিরেই রয়ে যায়। প্রতিবার ঝড় আসে, ঝড় আসা, ঝড় ঝঞ্ঝা আসাটা কি শাসকের কাছে পৌষ মাস হয়ে দাঁড়িয়েছে? নাহলে প্রতিবার যখন এই একই জিনিসের পুনরাবৃত্তি ঘটছে, আমরা জানি বছরের বিশেষ সময় এগুলো হয়ে আসছে, তার জন্য আগে থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে এগুলোকে মোকাবিলা করা যায়, যাতে আগে থেকে সেই সেন্টারগুলো তৈরি থাকে, যাতে প্রপার ব্যবস্থা থাকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়ার, সেরকম বন্দোবস্ত যেগুলো আমরা বিদেশের ক্ষেত্রে দেখি, যেখানে প্রতিনিয়ত বন্যা হয় বা বছরের নির্দিষ্ট সময় সেখানে জলের তলায় চলে যায়, সেরকম যে ব্যবস্থা দেখতে পাওয়া যায়, বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও, এই রাজ্যের ক্ষেত্রে সেরকম দেখতে পাওয়া যায় না কেন? এই রাজ্যের ক্ষেত্রে উপকূলবর্তী অঞ্চলে মানুষজনকে প্রতি বছর এই সময় ঝড় ঝঞ্ঝার সময় নিজেদের ব্যবস্থা কেন নিজেদেরকে করে নিতে হয়? পার্থপ্রতিম বিশ্বাস। এক্স্যাক্টলি স্বর্ণালী, খুব জরুরি প্রশ্ন আপনি তুলেছেন, এবং এটা ঠিক যে যদি এই ধরনের ঘূর্ণিঝড়গুলো, সাইক্লোনগুলো, সুপার সাইক্লোনগুলো যদি শাসকের চোখে পৌষ মাস হয়, তাহলে মানুষের সর্বনাশ যে হয় এ নিয়ে আমার অন্তত কোনো দ্বিধা নেই। এই কারণের জন্য যে আপনারা গত কয়েক বছর ধরেই আমি আপনাদের এই আলোচনার শরিক হচ্ছি, যে যখনই ঝড় আসছে তখন সরকারের ভূমিকা কি হবে। কার্যত আমার বন্ধু অরিজিৎ, তিনি যখন বলছিলেন, এটা ঠিকই যে সেই গোসাবা অঞ্চলে গ্রামের মানুষ আজকের নদীর বাঁধ সারাচ্ছেন, যে বাঁধ উপচে জল ঢুকে যেতে পারে গ্রামের মধ্যে, এবং একবার যদি সেই জল ঢুকতে শুরু করে, বিশেষত সাইক্লোন যখন চলবে, তখন যে পরিমাণ জলোচ্ছ্বাস হবে, তাতে সেই বাঁধ খুঁজে পাওয়া মুশকিল হবে, এবং সেই গ্রামের মানুষের যে ঠিকানা, সেটা হচ্ছে একটা প্রশ্ন চিহ্নের মধ্যে পড়বে। মাই কোয়েশ্চেন, সরকার তার নিজস্ব দায়িত্ব, তার সেচ দপ্তর আছে যার দায়িত্ব নদীবাঁধ রক্ষণাবেক্ষণ এবং নদীবাঁধ নির্মাণ, প্রয়োজন হলে দুর্বল,
কিন্তু আনফর্চুনেটলি ঝড় যখন আসে নিউজ ব্রেকিং হয়, কিন্তু ঝড় চলে যাওয়ার পর আসলে ইনফ্রাস্ট্রাকচার ব্রেক করতে থাকে এবং সেখানে দাঁড়িয়ে সরকারের টিকি খুঁজে পাওয়া যায় না। যে কাজগুলো সারা বছর করলে এই ধরনের বড় ঘূর্ণিঝড়ের সময় আমরা অনেক নিশ্চিন্ত থাকতে পারি, গ্রামবাসীরা পারে, সেই কাজ সরকার করে না। সরকার বিপর্যয় মানে প্রি ডিজাস্টার প্ল্যানিং কিছু থাকে না, ডিউরিং ডিজাস্টার একটা কি বলবো যে খানিকটা কন্টিনজেন্ট প্ল্যান, অ্যান্ড পোস্ট ডিজাস্টার অর্থাৎ একটা ডিজাস্টার থেকে শিক্ষা নেওয়া, সেই কাজটাও হয় না। এবং আপনি বারবার ফ্লাড শেল্টারের কথা বা সাইক্লোন শেল্টারের কথা উল্লেখ করছিলেন। এটা ঠিক যে খুব বড় ঝড় হলে সাইক্লোন শেল্টারে যাবে, কিন্তু আপনাকে বলুন তো যে আজকে 21st সেঞ্চুরি 2024 সাল, যেখানে সারা দেশ জুড়ে আবাস যোজনা বলে একটা প্রকল্প আছে, এখানে সবচেয়ে বেশি সেন্সিটিভ এরিয়া হচ্ছে আমাদের কোস্টাল জোন, যেখানকার বাড়িঘর দূরগুলো ঝড়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়, ভেঙে যায়, নষ্ট হয় জলোচ্ছ্বাসের প্রভাবে। ফলে সেই বাড়িগুলো কেন প্রায়োরিটি দিয়ে গত 3-4 বছর বা 5 বছর ধরে সেগুলোকে পাকা করা যাচ্ছে না? ফলে কেন ওই মানুষগুলোকে ঝড় আসলেই সাইক্লোন শেল্টারে দৌড়াতে হবে নিজের বাড়ি ছেড়ে? কেন ওই বাড়ির ছেলে মেয়েদের হচ্ছে যে লেখাপড়া যা কিছু আছে কাজকর্ম বন্ধ করে ছুটতে হবে? অ্যান্ড মোরওভার নদীবাঁধ নিয়ে স্বর্ণালী যে রাজনীতি হয়েছে, নিচু মানের রাজনীতি আমাদের রাজ্যে আনফর্চুনেটলি হয়। অর্থাৎ নদীবাঁধের উচ্চতা বৃদ্ধি প্রয়োজন, নদীবাঁধকে আরো স্ট্রেংথেনিং করা প্রয়োজন। আমাদের 3500 কিলোমিটারের কাছাকাছি নদীবাঁধ আছে, অথচ আপনি সরকারি বাজেটে ইরিগেশন বাজেট যদি স্টাডি করেন গত কয়েক বছর ধরে সেখানে নদীবাঁধ পুনর্গঠন স্ট্রেংথেনিং এর কোনো কাজ সেভাবে হচ্ছে না। এমনকি নদীবাঁধের থেকে কেন্দ্রের টাকা যখন এসেছিল, আই ক্যান রিমেম্বার স্টিল 2010 সালে 9 সালে যে আয়লা যখন হয়েছিল, সেই নদীবাঁধের কেন্দ্রীয় অনুদান এ রাজ্যে ব্যবহার করা যায়নি, কারণ আজকের যারা বিরোধী দল তখন, আজকের যারা শাসক দল তখন তারা বিরোধী ছিল। ফলে তারা এই ন্যারো পলিটিক্যাল ইন্টারেস্ট, অর্থাৎ মানুষকে ভোগান্তির মধ্যে রাখবো ভাঙা বাঁধ দিয়েই, কিন্তু তৎসত্ত্বেও নতুন বাঁধ হতে দেবো না। ফলে তারা এক অদ্ভুত ধরনের অসহযোগিতা রাজনীতি করেছিল। যেভাবে আমাদের রাজ্যে রাস্তা তৈরি হতে পারে না জমির অভাবে, ঠিক সেইভাবে জমির অভাবে সেই গ্রামগুলোতে, সেই সুন্দরবন জুড়ে নদীবাঁধ তৈরি হতে পারেনি, ফর দ্য ন্যারো পলিটিক্যাল ইন্টারেস্ট। ফলে আজকে তারা শাসক হয়েছেন, 10 বছর 12 বছর কেটে গেছে, কেন তারা সেই নদীবাঁধ নির্মাণ করতে পারছেন না, তার উচ্চতা বাড়াতে পারছেন না? এটা একটা বড় প্রশ্ন। আপনাকে আমি পরে নিশ্চয়ই অ্যাড্রেস করব যে এটা যদি রুরাল এরিয়ার আমাদের পৌষ মাসের চিত্র হয়, আরবান এরিয়াতে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। না, আপনি এই কথা বলছেন, আমি আপনাকে অন্যের পাশাপাশি অন্য ছবিও দেখাবো। আপনি বলছেন ঝড় চলে যাওয়ার পর কি ব্যবস্থা হবে? ঝড় চলে যাওয়ার পর তো আমরা দেখেছি বারবার করে যা কিছু ত্রাণ এসছে সেগুলো পর্যন্ত লুটপাট করতে ব্যস্ত থেকেছে শাসক দল। এখন মজা করে লোকজন বলছে যে ঝড় এলেই শাসক দল মনে মনে প্রার্থনা করে কি, যখন কোনো কিছু রাস্তা নেই, যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এত চুরি, এত দুর্নীতি, এত কিছু সার্টিফিকেট বাতিল হয়ে যাচ্ছে, একটা ঝড়ঝঞ্ঝা আসলে অন্তত একটুখানি রিলিফ পাওয়া যাবে, কারণ একটা পৌষ মাস শুরু হয়ে যাবে, আবার নতুন করে কিছু প্ল্যান, কিছু ছক কষা যাবে। যদি বিশ্বাস না হয় আমি এই মুহূর্তে দুটো প্রতিবেদন দেখাবো। একটা দেখাবো সম্প্রতি যে বসিরহাট এই মুহূর্তে বিধ্বস্ত হয়ে রয়েছে, মানুষজন নিজেরাই সরে যাচ্ছেন, কেউ বাঁধ মেরামতি করছেন, কেউ হাত লাগাচ্ছেন। সেই বসিরহাটে কদিন আগে আমাদের প্রতিনিধি এলিনা যখন গিয়েছিলেন, এই শেখ শাহজাহানের কীর্তিকলাপ, হাজার একটা কীর্তিকলাপের মধ্যে সেখানে গিয়ে আমরা কি দেখছি, আমি আসবো শঙ্কুদেবের কাছে, সেখানে গিয়ে আমরা দেখছি স্কুল, সেখানে পড়াশোনা হয় না, ক্লাসরুমে বেঞ্চ নেই, ব্ল্যাকবোর্ড নেই, কি আছে? বস্তা বস্তা ত্রাণ নষ্ট হয়ে গেছে। যতখানি পারা গেছে বেচা হয়েছে, যতখানি পারা গেছে লোককে দেওয়া হয়েছে যতটা সম্ভব। আর তার মধ্যে অনেক কিছু জিনিস এখনো রয়ে গেছে যেগুলো বেচেও কুলকিনারা করা যায়নি।